ভারী বৃষ্টিতে কক্সবাজার সদর ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আলাদা 4টি পাহাড় ধসের ঘটনায় নারী শিশু সহ মারা গেছে 9 জন। এর মধ্যে কক্সবাজার সদরে 1 জন ও রোহিঙ্গা ক্যাম্পে 8 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। পাহাড় ধসে ভেঙে গেছে বহু বাড়িঘর। সহকর্মী তারেক হায়দারের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। রবিবার রাতে কয়েক ঘন্টা ভারী বৃষ্টিপাত হয় কক্সবাজারে। বৃষ্টিতে সদর সহ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অন্তত 3টি পাহাড় ধসের ঘটনা ঘটে। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, উপজেলার পালংখালী ইউনিয়নের 15 নং জামতলি ক্যাম্পে বসতঘরে পাহাড় ধসে কামাল হোসেন ও তার স্ত্রী হুমায়রা বেগম এবং ছেলে মোহাম্মদ আনাসের মৃত্যু হয়। 7জন মানুষ ভিতরে মেডিকেল আসছে, 3 জন মারা গেছে, আর জিয়াতা ভাই আমাদের ঘর মালামালকে সবগুলো কি হয়েছে মাটি নিচে মানুষের ক্ষতি আশেপাশের মানুষের দিন মানুষের তারালো ক্ষতি আছে এবং মিশন যারা মানুষের তারালো বড় ধরনের আশঙ্কা আছে। পালুখালী 11 নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী ও শিশু সহ 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং 7 নং রোহিঙ্গা ক্যাম্পে মাটি চাপায় একরাম নামে 7 বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। এদিকে কক্সবাজার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের সাত্তারঘোনা এলাকায় পাহাড় ধসে আলী আকবর নামে একজন মারা যান। আহত হয়েছেন তার পরিবারের 2 সদস্য। ওরা প্রতি বছর পাহাড় কেটে এখানে ফেলে, কি করে বৃষ্টি আসলে তখন পুরা পাহাড় ভেঙে এখানে মানুষের বাসে পড়ে। আমার আব্বুর হচ্ছে বাসার মধ্যে পড়ছে, পরে এখন আমার আব্বু কি একজন হচ্ছে মারা গেছে। আপনার আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী কক্সবাজারে গত 24 ঘন্টায় 150 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পিন্টু হাজং, 71। বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় আছেন পার্বত্য চট্টগ্রামবাসী। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, ঝুঁকিপূর্ণভাবে যারা পাহাড়ে বসবাস করছে তাদের বিষয়ে কি কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা প্রশাসন? আমাদের একটু বিস্তারিত জানাবেন এই বিষয়ে। চট্টগ্রামের শহর এবং আশপাশে অনেকগুলি পাহাড় রয়েছে যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ। সেখানে যারা নিম্ন আয়ের মানুষ তারা এখানে বসবাস করে, বিশেষ করে রিক্সা চালক, ট্যাক্সি চালক থেকে শুরু করে গার্মেন্টস কর্মী, এর যারা কম আয়ের মানুষ, দরিদ্র মানুষ, তারা এই পাহাড়গুলোতে ঝুঁকি নিয়ে বসবাস করে। তবে চট্টগ্রামের এই ঝুঁকিপূর্ণ যে পাহাড়গুলো রয়েছে সেখানে থেকে মানুষ সরে যাওয়ার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও বলা হয়েছে। তবে অন্যান্য সময় বর্ষা আসলে যেরকম তোড়জোড় দেখা যায় সেটি কম পরিলক্ষিত হচ্ছে। তবে তারা সতর্কতামূলক নোটিশ করেছে, জেলা প্রশাসনের পক্ষ থেকেও সতর্কতামূলক নোটিশ করা হয়েছে। তবে অন্যান্য বছর আমরা যেরকম তৎপরতা দেখতাম সেটার কিছু ঘাটতি দেখা যাচ্ছে। মূলত চট্টগ্রাম সিটি কর্পোরেশন এখন এখানে তারা বেশি মনোযোগ দিচ্ছে যাতে এলাকাগুলোতে, নিচু এলাকাগুলোতে যাতে জলাবদ্ধতা না হয় সেটির দিকেই। গতকাল রাত থেকেও টানা বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি এখনো চলছে। আমরা যতটুকু খবর নিয়েছি যে দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় পতেঙ্গা যে আবহাওয়া অফিস রয়েছে তাদের রিপোর্ট অনুযায়ী 128.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর চট্টগ্রামে আরো একটি আবহাওয়া অফিস রয়েছে, সেটি হচ্ছে আমবাগান আবহাওয়া অফিস। তারা যে হিসেব দিচ্ছে, তারা বলছে তাদের হিসেব অনুযায়ী দুপুর 12টা পর্যন্ত এখানে প্রায় 80 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। তবে এখনো পর্যন্ত চট্টগ্রামের শহর বা আশপাশে যে নিম্নাঞ্চল রয়েছে সেখানে কোনো ধরনের পানি উঠেনি। তবে পাহাড়ে যেহেতু অনেক মানুষ থাকে এবং এখানে অনেক পাহাড় কেটে বসতি স্থাপন করা হয়েছে অনেক জায়গায়, ফলে এই পাহাড়গুলো ধসের বিভিন্ন সময় প্রতি বছরে আমরা মৃত্যুর যে ঘটনাগুলো দেখি, এবারও সেরকম ঘটতে পারে বলে যারা পাহাড় কিংবা পরিবেশ সচেতন মানুষ রয়েছেন তারা আশঙ্কা করছেন। ফলে এখানে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনে আরো বেশি মনোযোগী হওয়ার আহ্বানও তারা জানিয়েছেন, যাতে তারা সরে যায়, পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে সেই রকম ব্যবস্থা যাতে রাখা হয় সেটির আহ্বান জানিয়েছে যারা পরিবেশ নিয়ে কাজ করেন সেই সব সংগঠনগুলো। তো আমরা দেখছি টানা বৃষ্টিপাত হচ্ছে, তবে এটি এখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও কম নয় বৃষ্টিপাতের পরিমাণ। প্রণবেশ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। বৃষ্টিতে পাহাড় ধসের যে
ঘটনা ঘটেছে পার্বত্য চট্টগ্রামে, তারই আপডেট নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এখনও উত্তাল সাগর, সে বিষয়ে আমরা একটু বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বরগুনা থেকে সহকর্মী সাগর আকন। সাগর, সমুদ্র বন্দরের আশপাশের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন এবং এই দুর্যোগ মোকাবেলায় এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হলো? মেহজাবিন, আপনি যেমনটি বলছিলেন যে আসলে সাগরে যে সৃষ্ট নিম্নচাপ, এই নিম্নচাপের প্রভাবে আমরা দেখেছি যে সকাল থেকেই বরগুনাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সেটি কিন্তু হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য মতে আমরা দেখেছি যে 48 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত বরগুনায় হয়েছে। একটু আগেও কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে বরগুনায়। এখন গুঁড়া গুঁড়া বৃষ্টি হচ্ছে এবং আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই যে নিম্নচাপের যে ক্ষয়ক্ষতি, যদি এরকম কোনো জলোচ্ছ্বাস বা কিছু যদি হয়, সেক্ষেত্রে কিন্তু যে পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে বরগুনায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এই বেড়িবাঁধে কিন্তু এর মধ্যে কয়েকটি পয়েন্ট কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। তার মধ্যে তালতলির নলবুনিয়া এবং তেঁতুলবাড়িয়া, জয়ালভাঙ্গা এবং বেতাগীর কালীবেড়ি এলাকা, এছাড়াও কিন্তু সদরের যে আয়লা পাতাকাটা ইউনিয়নের বেশ কিছু জায়গা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে যেটি জানিয়েছে, বলেছে যে তাদের এমার্জেন্সি যে জিও ব্যাগ সেটি তাদের প্রস্তুত রয়েছে। কোনো কারণে যদি স্বাভাবিক জোয়ারের চাইতে পানি বেশি হয়, সেক্ষেত্রে তারা সে ধরনের ব্যবস্থা নিতে পারবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যেহেতু বরগুনার একটি বৃহৎ অংশ কিন্তু মৎস্য পেশায় জড়িত, সেক্ষেত্রে কিন্তু যে সমুদ্রগামী যারা ট্রলার রয়েছে, আমরা সকাল থেকেই দেখেছি যে পাথরঘাটার যে বিএফডিসি ঘাট এবং তালতলির ফকিরহাট যে ঘাট রয়েছে, সেখানে কিন্তু শত শত ট্রলার কিন্তু তারা নিরাপদে আশ্রয় নিয়েছে এবং তারা কিন্তু যতক্ষণ পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা যাবে না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং ট্রলার মালিক সমিতি যেটা আমাদের জানিয়েছে যে যারা সমুদ্রে রয়েছে তাদেরকেও কাছাকাছি থেকে তাদের মাছ শিকার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে, যাতে গভীর সমুদ্রে তারা না যায় এবং বলেছে যে তাদেরকে নিরাপদে থাকার জন্য তাদেরকে অনুরোধ করছে। এবং প্রশাসনের তরফ থেকে যেটি বলা হয়েছে যে আসলে যদি কোনো জলোচ্ছ্বাস বা কোনো দুর্যোগের সম্মুখীন হয় এই নিম্নচাপের ফলে, সেক্ষেত্রে তাদের যে সার্বিক যে প্রস্তুতি সেটি তাদের তরফ থেকে রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বরগুনা, আমি এই মুহূর্তে রয়েছি নদী বন্দর এলাকায়। এখানে কিন্তু গত দুদিন ধরে কিন্তু যে ঢাকাগামী যে লঞ্চ সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং যেহেতু 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা নদী বন্দরের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা বলেছে যতক্ষণ পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক না হবে এবং যে সতর্ক সংকেত নামানো না হবে, ততক্ষণ পর্যন্ত যে লঞ্চ চলাচল সেটি কিন্তু বন্ধ থাকবে। তো আমার কাছে এই ছিল সবশেষ। মেহজাবিন। সাগর, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাগর আকন। বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপের সর্বশেষ তথ্য তিনি আমাদের জানাচ্ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। সৌদি যুবরাজ বাংলাদেশ সফরে আগ্রহী বলেও এ সময় তারেক রহমানকে জানানো হয়। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের এই বৈঠক হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন রাষ্ট্রদূত। এছাড়া দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়েছে। পরে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সফর কবে হবে তা দুদেশের সরকার আলোচনার মাধ্যমে ঠিক করবে। উপদেষ্টা জানান, সৌদি আরব বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। So from this exchange, you can see that we are very positive about having a strategic cooperation and partnership with the Kingdom of Saudi Arabia. Historically, our relations with Saudi Arabia has always been good. We will further strengthen it, and the ties will reach also, inshallah, new heights. The Prime Minister has been invited to visit the Kingdom of Saudi Arabia, but also the Crown Prince has extended his interest to visit Bangladesh. ডিসেম্বরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় সরকার। নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বছর শেষে চূড়ান্ত পরীক্ষার পর শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে তিনি কথা জানান। প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দ্রুত বই ছাপানোর কাজ শুরু করতে আগস্টের শুরুতেই কার্যাদেশ দেয়া হবে। কারিকুলামে কিছুটা পরিমার্জন আসছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার আলাদা আলাদা শ্রেণীতে 4টি নতুন বই আসছে। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভাষা শিক্ষায় শিক্ষক নিয়োগ চ্যালেঞ্জিং বলেও জানান শিক্ষামন্ত্রী। নতুন বছরের শুরুতেই যেন পাঠ্যপুস্তক যথাসময়ে শিক্ষার্থীদের হাতে যায়। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ 30 নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে। তো আমরা আগে থেকে অ্যালার্ট যেন এটা না হয়। আমাদের টেন্ডার প্রসিডিং চলছে এবং আমরা ওয়ার্ক অর্ডার ফার্স্ট উইক অফ আগস্টের ভিতরে সব দিয়ে দেবো। দেন দে উইল স্টার্ট প্রিন্টিং। আর এই বিষয়ে যা তদারকি করার দরকার রয়েছে তা আমাদের মন্ত্রণালয়ের টিম রয়েছে, এনসিটিভি রয়েছে এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত আগামী দিনে সুন্দরভাবে বই দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অন্ধত্ব প্রতিরোধ সংস্থার প্রধান নির্বাহী পিটার হল্যান্ড। সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় চক্ষু খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তারা। চক্ষু স্বাস্থ্য সেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টি প্রতিবন্ধিতা হ্রাস নিয়েও বৈঠকে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং আইএপিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন। বিগত সরকার শুধু জনগণের ক্ষতিই করেনি, সবার বিশ্বাস ও দেশের প্রতিষ্ঠানও ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে পল্লী উন্নয়ন দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে দারিদ্র্য থেকে উত্তরণ করতে অল্প সময় যুগোপযোগী পদক্ষেপ নেন। খালেদা জিয়া রাজপথে থেকে দেশ পরিচালনা করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতি অপছন্দ করেন জানিয়ে তিনি সবাইকে দুর্নীতি রোধে সচেতন থাকার আহ্বান জানান। এর আগে সকালে আরেক অনুষ্ঠানে মির্জা ফখরুল প্রান্তিক মানুষের নাগরিক সুবিধা নিশ্চিতে গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তরের সরকার কাজ করছে বলে জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। The government is determined to bring qualitative changes in the rural communities as well as the livelihoods of the people in the rural areas. Full debt waivers for smallholders farmers with outstanding agricultural loans up to Taka 10,000, benefiting over 1.2 million farmers. A nationwide canal excavation program to restore 20,000 kilometers of waterways over 5 years, boosting irrigation and agricultural productivity. We will build resilient, prosperous and empowered rural communities across Bangladesh. আজ থেকে দেশ গড়তে জুলাই জাগরণ মাসব্যাপী কর্মসূচি শুরু করছে জাতীয় নাগরিক পার্টি। গাজীপুরের কালীগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রার উদ্বোধন হবে। উদ্বোধনী কর্মসূচিতে দলের আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক সহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। 7 জুলাই কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু হবে। উত্তরাঞ্চলের কর্মসূচি পরিচালনা করবেন সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দক্ষিণাঞ্চলে নেতৃত্ব দেবেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 15 জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশ থেকে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ হবে। এছাড়া 16 জুলাই রংপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেবেন দলের নেতারা। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে দেশের 64 জেলার 100টি উপজেলা ও পৌরসভায় পর্যায়ক্রমে জুলাই পদযাত্রা 2026 কর্মসূচি পালন করবে দলটি। ডে কেয়ার সেন্টার দেশ গঠনের সহায়ক উল্লেখ করে সেখানকার শিশুদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। শিশু ও তাদের মায়েরা যেন নিশ্চিন্তে থাকতে পারে সেজন্য ডে কেয়ার সেন্টারগুলোর প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ডে কেয়ার সেন্টার পরিদর্শনে গিয়ে সব কথা বলেন ডক্টর জুবাইদা রহমান। তিনি বলেন, এসব পরিচর্যা কেন্দ্র ছাড়া কর্মজীবী মায়েরা অসহায়, তাই তারা যেন সন্তানদের নিশ্চিন্তে কেন্দ্রে রেখে যেতে পারেন সেই দিকে নজর দেওয়ার কথা বলেন তিনি। এ সময় জুবাইদা রহমান মানসম্মত প্রাক প্রাথমিক চাইল্ড হোম তৈরির কথা জানান, যেখানে স্নেহের সাথে শিশুদের মেধা মননের বিকাশ ঘটবে। আমাদের বাংলাদেশে 28% শিশু
জনসংখ্যার, এবং শিশুরাই জাতির ভবিষ্যৎ। তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরা এই আগামীর বাংলাদেশ, এবং তোমরা আগামী দেশ গড়ার মহান সৈনিক। ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে অনেক লেখাপড়া করে দেশের মুখ উজ্জ্বল করবে, পৃথিবীর বুকে বাংলাদেশকে উজ্জ্বল করবে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের স্মৃতি ধরে রাখতে কাজ করবে সংস্কৃতি মন্ত্রণালয়, জানিয়েছেন মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সকালে বাংলা একাডেমিতে প্রাবন্ধিক গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের প্রথম জানাজায় অংশ নিয়ে মন্ত্রী কথা জানান। বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে দ্বিতীয় জানাজা শেষে তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগে সর্বস্তরে শ্রদ্ধা জানাতে 11টায় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। এরপর এই লেখককে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায়। সেখানেই সহকর্মী অনুজ শিক্ষার্থীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। রবিবার দুপুরে পরিবারের সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আবুল কাশেম ফজলুল হক। প্রথমে ক্লিনিকে ও পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আনন্দের সঙ্গে করতেন। আমরা আমাদের সময় খুব বিরল একজন ব্যক্তিত্বের সান্নিধ্য পেয়েছিলাম, যিনি সবসময় আমাদেরকে কাছে পেলেই নিজে থেকেই এগিয়ে এসে বলতেন যে তোমরা এই বিষয় নিয়ে চিন্তা করো, তোমরা বুদ্ধিভিত্তিক চিন্তা করো, সম্প্রদায় সম্প্রীতির চিন্তা করো, এবং দার্শনিক চিন্তাগুলো প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক কালে কিভাবে মানুষকে মানবিকতার মন্ত্রে দীক্ষা দিয়েছে সেই জায়গাটা উনি দৃষ্টি আকর্ষণ করতেন। তিনি বাংলা একাডেমিতে আসতেন প্রায় নিয়মিত, লিখতেন, বলতেন, তার কাছে মানুষজন আসতো। শুধু ছাত্রী হিসেবে না, আমরা রোকেয়া হলের সদস্য হিসেবে আমাদেরকে দেখতেন। তো সেইভাবেই স্যারকে আমরা অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ হিসেবে দেখেছি, একজন নির্লিপ্ত মানুষ, একজন অসাম্প্রদায়িক মানুষ হিসেবে দেখেছি। আমার বাবা আমার ভাইকে মেরে ফেলার পরে বলেছিলেন সকলের শুভ বুদ্ধির উদয় হোক। আমি মনে করি বাংলাদেশের সকল মানুষের জন্যই একটাই আমাদের সবার চাওয়া, আমার বাবার পক্ষ থেকে সকলের শুভ বুদ্ধির উদয় হোক। বাগেরহাটের মোল্লাহাটে চাচাতো ভাইয়ের 2 শিশু সন্তানের ঝগড়া মেটাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন একজন। রবিবার রাতে মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক জানান, রবিবার দুপুরে নিহত জুয়েল শেখের 2 ভাতিজা ঝগড়া করছিল। এ সময় তিনি চর মেরে তাদের মারামারি থামান। এতে 2 শিশুর বাবা জুয়েলের উপর ক্ষিপ্ত হন। এরই জেরে রাতে শিশুদের বাবা লোকজন নিয়ে এসে চাচাতো ভাই জুয়েলকে মারধরের পর ছুরিকাঘাত করে। এলাকার লোকজন হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। বরগুনায় অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে স্বামী স্ত্রীর। নিহতদের স্বজনরা জানান, রবিবার রাতে সদরের ফুলঢলুয়া এলাকার নিজের ঘরের সামনে অটোরিকশা চার্জে দেয় বেলাল হোসেন। সোমবার সকালে চার্জ থেকে খুলতে গেলে সে বিদ্যুতায়িত হয়। এ সময় তার স্ত্রী কমলা বেগম ও 13 বছরের মেয়ে আরিফা বেলালকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুতায়িত হয়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক বেলাল ও কমলাকে মৃত ঘোষণা করেন। আহত আরিফা চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে। চুয়াডাঙ্গা জিকে খালের 7 কিলোমিটার এবং ডিএন 15 খালের প্রায় 3 কিলোমিটার দখল হয়ে গেছে। অপরদিকে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিতে সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও ডিজিটালাইজেশন জরুরি বলে মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, জনগণের দোরগোড়ায় সব ধরনের সেবা পৌঁছে দিতে ডিজিটালাইজেশনের কাজ দ্রুত শেষ করতে হবে। তার আশা, ঘরে বসে গ্রাহকের সেবা প্রাপ্তি নিশ্চিত করা গেলে সময়, অর্থসহ অনেক কিছু সাশ্রয় হবে। বলেন, সব ধরনের কর্মসূচি সম্পর্কে জনগণকে জানানোর উদ্যোগ নিতে হবে। আমাদের টার্গেট হচ্ছে আউটরিচ, সেবাটার আউটরিচ থাকতে হবে। সুতরাং এটা করতে হলে আপনারা যদি আউটরিচ না করেন, আমরা করে তো কোনো লাভ হবে না, এটা বেনিফিট পাবে না। কারণ এটা শুধু এই সার্ভিস না, আমরা গভর্নমেন্টের প্রত্যেকটা সার্ভিসে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই। প্রোডাক্টিভিটির জন্য আপনার
একটা দেশের প্রোডাক্টিভিটি বাড়াতে গেলে একটা মানুষের তাকে যত বেশি কম সম্ভব তার এইসব সার্ভিস বাড়িতে বসে, রাস্তায় বসে, গাড়িতে বসে, রিক্সায় বসে সে যদি পেতে পারে, একটা দেশের কত মানুষের কত টাইম সেভিং, কত পয়সা সেভিং, তেল সেভিং, ট্রান্সপোর্ট, টাকা পয়সা সেভিং, এটা বিশাল ব্যাপার। সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির ওপর চাপ কমাতে চায় সরকার। ক্যাবের এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, বেশি দামে বিদ্যুৎ কিনে বা উৎপাদন করে ভোক্তার কাঁধে বোঝা চাপানো যাবে না। তিনি বলেন, বর্তমানে ৮০% বিদ্যুৎ বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। পুরনো চুক্তি অনুযায়ী তাদের কাছ থেকে বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। তাদের পাওনা পরিশোধ না করলে উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে বাধ্য হয়ে বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে। এ সময় ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রে বিনিয়োগ এবং উৎপাদন লক্ষ্য স্পষ্ট করা হলেও অনিশ্চিত ভোক্তার স্বার্থ। তাই এটি চূড়ান্ত করার আগে সাশ্রয়ী মূল্য কাঠামো, আইনি প্রতিকার, বিআরসি স্বাধীনতা ও সুশাসন নিশ্চিত করতে হবে। সৌর বিদ্যুৎ উৎপাদনে শতভাগ বেসরকারি বিনিয়োগ নিশ্চিতের পরামর্শ আসে এই অনুষ্ঠানে। রিনিউয়েবল এনার্জিতে গেলে আমার যে জ্বালানিটি ইম্পোর্ট করতে হয়, সেই জ্বালানি ইম্পোর্টটা অনেক কমে যাবে। আর জ্বালানি ইম্পোর্টটা কমে গেলে আমার যে অর্থ সাশ্রয় হবে, সেই সাশ্রয় দিয়ে গত যে কিছুক্ষণ আগে উনি বললেন, অলিগাররা যে টাকা পয়সা জাস্ট প্রজেক্ট করেছে লুট করার জন্য, সেইটার থেকে আমরা আস্তে আস্তে বেরোতে পারবো। আপনার প্রয়োজনীয় সংস্কার এবং উদ্যোগ না নিলে এলডিসি উত্তরণের পর বড় চ্যালেঞ্জের মুখে পড়বে দেশের রপ্তানি খাত। গবেষণা সংস্থা র্যাপিডের অনুষ্ঠানে নীতি নির্ধারক ও বাণিজ্য বিশেষজ্ঞরা এমনটাই বলেছেন। তাদের মতে, শুধু কম উৎপাদন খরচের ওপর ভর করে বিশ্ববাজারে টিকে থাকা সম্ভব হবে না। তাই এখনই সমন্বিত সংস্কার, উৎপাদনশীলতা বৃদ্ধি সহ বেশ কিছু পরামর্শ দেন তারা। বলেন, প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো, পরিবেশ ও শ্রমের আন্তর্জাতিক মান পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রতিযোগী দেশগুলোর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে এতে বলা হয়, বাংলাদেশ সরকারকেও উপযোগী নীতিমালার বাস্তবায়ন করতে হবে। নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকা থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা। জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা বলেছেন, তালিকার চেয়ে মন্ত্রণালয় থেকে বাজেট কম আসায় অনেকের নাম অন্তর্ভুক্ত করা যায়নি। আর কৃষি কর্মকর্তারা বলেন, ভুল ত্রুটি হতে পারে, সংশোধন করা হবে। সহকর্মী মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। সাম্প্রতিক বন্যায় নেত্রকোনার হাওড় অঞ্চলে তলিয়ে যায় হাজার হাজার একর ফসলি জমি। ক্ষতি কাটিয়ে উঠতে সরকার কৃষি প্রণোদনা কর্মসূচি চালু করে, কিন্তু সেই সহায়তা বিতরণেই দেখা দিয়েছে বিতর্ক। কৃষকের অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেকের নাম তালিকায় নেই। টাকার বিনিময়ে কার্ড দেওয়া হইতেছে, তো এজন্য আমি পাই নাই, কারণ আমি 2000 টাকা দিতেও পারি নাই, এজন্য পাইও নাই। আমার 50 কাঠা জমি হানির তলে আছে, আমি আজ পর্যন্ত একটা কার্ড পাই। এই আইডি কার্ড দেওয়া হয়েছিল কৃষি অফিসারের কাছে, কৃষি অফিসার বলছে উনি কার্ড পালাই দিছে নেতারা। উনি কোনো জমি নাই, তারপর উনি পাইছে, এক ঘরে 7টা পাইছে, তোমার পরিবারে পাইছে, আমার পরিবার না পাওয়ার মানে কি? চেয়ারম্যান তারা সবল, তারা চিহ্ন দিছে। যাই দিত আমরা খাইতাম, তাও আমরা হইলাম না। অন্য মানুষের দিতে পারে, তা আমরা কি চালের দুষ্ট করছিলাম। কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষকদের দুর্দশার কথা ভেবে দ্রুত তালিকা করা হয়েছে, তাই কিছু ভুল ত্রুটি থাকতে পারে। ক্ষতিগ্রস্ত তো সকলেই হয়েছে, এখন কম বেশি এটা কমিটি নির্ধারণ করেছেন। এটা স্পেসিফিক যদি আমাদের কাছে কেউ অভিযোগ করে, তাহলে এটা আমরা খতিয়ে দেখতেছি। জেলা প্রশাসন বলছে, শুরুতে 57,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হলেও শেষ পর্যন্ত প্রণোদনা পেয়েছেন 40,913 জন। ফলে ক্ষতিগ্রস্ত অনেক কৃষক তালিকা থেকে বাদ পড়েছেন। যারা বাদ পড়েছে তারা তো নিতান্তই ক্ষতিগ্রস্ত, কম বেশি ক্ষতিগ্রস্ত খ গ তালিকায়, কিন্তু তারা তো প্রণোদনা পাচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে না পাওয়ার জন্য ওদের মনের মধ্যে কষ্ট। বন্যায় নেত্রকোনা জেলায় 16,877.65 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 77,363 জন। পিন্টু হাজং, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।